نحمد ونصلي على رسوله الكريم أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله وأشهد اللهم صل على سيدنا ونبينا وسيدنا صلى الله عليه وعلى آله وصحبه وسلم ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে এই মহাসমুখে সম্মানিত সভাপতি আমাদের সেরেকাজ ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমিরুল মুজাহিদিন হযরত ইশরাকুল তন্ময় দামাত বরকাতুল আলিয়া দিগার উলামায়ে কেরাম জাতীয় নেতৃবৃন্দ সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইয়ের আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে কেন আপনাদেরকে ডাক দিয়েছে শ্রদ্ধা ভাজন আমির আপনাদেরকে কেন কষ্ট দিয়েছেন এই বিষয়ে আপনারা ইতিমধ্যে জেনেছেন। আজকে বাংলাদেশের দ্রব্যমূল্যের অবস্থা কি? সরকার বারবার বলছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে। আমরা কি দেখেছি? সরকার 10 টাকা কেজিতে চাল খাওয়ার ওয়াদা দিয়েছিলেন। আজকে আমরা কত টাকা চাল খাচ্ছি যারা জনগণ সবাই আমরা জানি। আজকে সোয়াবিন তৈল কয়বার বৃদ্ধি হয়েছে আমরা সবাই জানি। আজকে পেঁয়াজের অবস্থা সবাই জানি। ডালের কি অবস্থা, নিত্য প্রয়োজনীয় দ্রব্য কি অবস্থা, এ সম্পর্কে যাদের পেট আছে তারা সবাই জানে। কি বলা ঠিক না? দুর্নীতির কি অবস্থা দেখেছি। দুর্নীতির দুষ্টচক্র দেশকে গ্রাস করে ফেলছে। জীবন্ত পত্রিকায় বিশাল রেকর্ড রেখেছে। আজকে বাংলাদেশের রেলওয়ের স্লোগান তো দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতি বিদায় দিন। এ হলো রেল সংস্থা মৌলিক স্লোগান। অথচ পত্রিকা এসছে 150 টাকার চালা বিক্রি হয়েছে, সেখানে ভাউচার দেওয়া হয়েছে 5550 টাকা। দুর্নীতির অবস্থা দেখছেন। সেই রূপপুরের বালিশ চেষ্টা, চাদরের অবস্থা, পর্দার অবস্থা কয়েকদিন আগে পত্রিকা দেখেছেন। 1 কেজি নাট বল্টুর দাম 1 কোটি টাকার উপরে। 1 কেজি নাট বল্টুর দাম 1 কোটি টাকার উপরে। শুধু কি তাই, পরিকল্পনা মন্ত্রী বলেছেন বাজেট করি 100 টাকা, গ্রামে পৌঁছে 10 টাকা, 90 টাকা দুর্নীতি হয়ে যায়, চুরি হয়ে যায়। প্রেসিডেন্ট সাহেব বলেছেন প্রতি বছর যে দুর্নীতি হয় তার দ্বারা 2টা পর্দা শুধু প্রতি বছর করা যায়। আজকে যেই পরিমাণে বাজেট হয় তার চেয়ে অনেক গুণ বেশি টাকা বিদেশি পাচার হয়ে যায়। সরকার বারবার বলছে মানুষ না খেয়ে নয়, মানুষ আজকে ভালো আছে। তারা শ্রমের ঘর, নালার ঘর, পোয়ালের ঘর এখন বানায় না, টিনের ঘর বানায়। আমি সরকারকে প্রশ্ন করতে চাই, আজকে মানুষ ভালো আছে, জনগণ ভালো আছে, কার পরিচিতির কারণে? এটা সরকারের পরিচিতির কারণে নয়, বরং জনগণ নিজের পরিচিতির কারণে। আপনি দেখেছেন বিদেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স বাংলাদেশে আসবে, অথচ সে বিদেশে যাওয়ার জন্য এদেশের মানুষ যেগুলো এমন কোন রিস্ক নাই যে রিস্ক তারা নেয় না। তারা সাগরের মধ্যে ডুবতে থাকে, ভাসতে থাকে, মরতে থাকে, তারপর এত কষ্ট করে বাংলাদেশে তারা টাকা পাঠায়। আমাদের শ্রমজীবী বন্ধুরা বিদেশ থেকে দেশে টাকা পাঠায়, আর
আমাদের দেশের সরকারি বাহিনীর পেটুকরা এদেশ থেকে টাকা বিদেশে পাচার করে। আজকে সরকারের কারণে এদেশের উন্নয়ন হয় নাই। প্রমাণ আজকে গার্মেন্টস খাত যেখান থেকে বেশি টাকা রেমিটেন্স বাংলাদেশে আসে, সেই টাকাগুলি উৎস জনগণ। এদেশের যত বিল ইন্ডাস্ট্রি তার পিছনে উৎস জনগণ। সরকার তো তাদেরকে দাবিয়ে রাখতে চায়, সরকার তো জনগণকে দাবিয়ে রাখতে চায়, কিন্তু জনগণ নিজেদের কারণে দেশকে উন্নয়ন করার জন্য হাজারো রিস্ক তারা গ্রহণ করে। আজকে আপনি যাবেন ইন্ডাস্ট্রিজ করার জন্য, যেখানে তুর্কিস্তানে আপনি যদি পরিকল্পনা নেন যে আমি ইন্ডাস্ট্রিজ করব, শুধু এক টেবিলে আপনার পরিকল্পনার কাগজ জমা দিবেন, ওই সংশ্লিষ্ট সমস্ত মন্ত্রণালয় আপনাকে ইন্ডাস্ট্রিজ করতে যত সহযোগিতা তারা করবে। অথচ বাংলাদেশে যদি আপনি ইন্ডাস্ট্রিজ উদ্যোগ নেন, তার মনে হয় যে আপনাকে বড় পাপিয়া কেউ হয় নাই। সবচেয়ে বড় পাপটা আপনি করেছেন। আপনি কেন উদ্যোগ নিয়েছেন? হাজারো টেবিল, শুধু হাজারো টেবিল না, হাজারো ঘুষ এবং দুর্নীতিতে আপনার পরিকল্পনা ভেসে যাবে। আর আপনার দ্বিতীয়বার মনেও করবেন না ইন্ডাস্ট্রি করবেন। এ হলো দুর্নীতির অবস্থা। সামান্য থেকে বর্ণনা দিয়েছে। আর ভোট চুরির অবস্থা সম্পর্কে আমরা সবাই জানি যে আগে তো ভোট ডাকাতি হতো তীরে, এখন ডাকাতি হয়ে আসছে। আগে তো মানুষ ভোট কেন্দ্র যেত, কিন্তু এখন ভোট নিতে যাওয়ার প্রয়োজন নেই, এমনিতেই ভোট হয়ে যায়, চীনেরা ভোট দিয়ে যায়। বাংলাদেশ সরকারকে বলবো, পাকিস্তান সরকার এদেশে উন্নয়নের বহু স্লোগান দিয়েছিল, এইটা করেছি সেইটা করেছি, কিন্তু বাংলাদেশের জনগণ পাকিস্তানের বিরুদ্ধে লড়াই কেন করেছিল? কি কারণ ছিল? শুধু একটাই কারণ, পাকিস্তান সরকার ভোট অধিকারকে রক্ষা করতে পারে নাই, ভোটের মর্যাদা দিতে পারে নাই। যেহেতু ভোটের মর্যাদা যদি ব্যর্থ হওয়ার কারণে বাংলাদেশের জনগণের চাওয়া কিছু আছে, চাওয়ার কাছে চাহা কিছু আছে, তা নিয়ে পাকিস্তান সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিল এবং শক্তিশালী সরকারকে এদেশ থেকে বিদায় বাধ্য করেছে। ঠিক আজকেও যদি আপনি আমাদের ভোট অধিকার থেকে বঞ্চিত করেন, ভোট অধিকার রক্ষা না করেন, মর্যাদা না দেন, বাংলাদেশের জনগণের কাছে যা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়ে আমাদের আজকে সরকার চামড়ার দ্বারা, হামলার দ্বারা, মামলার দ্বারা, বুলেট এবং কামানের ভয় দেখিয়ে জনগণের অধিকার থেকে বঞ্চিত করছে, রক্ত চক্ষু দেখিয়ে আজকে বাংলাদেশের জনগণকে দাবিয়ে রাখা ষড়যন্ত্র করছে। আমি বিশ্বাস করি এই বাংলাদেশের মানুষ রক্ত চক্ষুকে ভয় করে না, বাংলাদেশের মানুষ অস্ত্রকে ভয় করে না, বাংলাদেশের মানুষ জুলুমকে ভয় করে না, বাংলাদেশের মানুষ কেসকে ভয় করে না, বাংলাদেশের মানুষ মারাকে ভয় করে না। পাকিস্তানের সরকার চেয়েছিল ঘর পড়ার মধ্যে তাকে স্তব্ধ করে দেবে। পাকিস্তান সরকার আইয়ুব খান চেয়েছিল, ইয়াহিয়া খান চেয়েছিল তাদের কণ্ঠে রক্ত হয়ে যাবে, তাদের বাক শক্তি বন্ধ হয়ে যাবে। কিন্তু বাংলাদেশের জওয়ান আইয়ুব খান সরকারের বুলেটকে ভয় পায় নাই, ট্যাঙ্কে ভয় পায় নাই, বিমানকে ভয় পায় নাই, তারা লাশ পাওয়া ছাড়ে নাই। সরকারকে গতি থেকে আমাদের প্রাপ্ত হবে ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশ সরকার কি করেছে? মদের আইন পাস করেছে। 21 বছর বয়স হলে মদ পান করার অনুমতি পাবে। যেখানে 100 মদ থাকবে সেখানে মদের দোকান করার অনুমতি পাবে। বাংলাদেশের জনগণ বেঁচে থাকতে, মুসলমান বেঁচে থাকতে
আপনি মদের দোকান করবেন আর আমরা আঙ্গুর চুষবো নাকি? অথচ আজকে আমার মাননীয় নিস্তারের বাবা শেখ মুজিবুর রহমান সাহেব ৭২ সংবিধানে মদকে নিষেধ করেছেন। শুধু কি তাই, সে নিষেধ করার পরে তার শ্রদ্ধা ভাজন পিতা লুৎফর রহমান সাহেব তিনি কি বললেন, মুজিব তুমি মদ নিষিদ্ধ করছো, অথচ আমার মন্ত্রণালয় মদ চলছে। তিনি রাগ করলেন, গেলেন মন্ত্রণালয়, সচিবালয় গিয়ে দেখেন সেখানে মদ পাওয়া গেছে। তিনি বললেন কোথা থেকে এসছে মদ? বলতে বিদেশে নিয়ে আসছে। তিনি বললেন বিদেশে নিয়ে আসছে, তোমরা জমা দিলে না কেন, এখানে কেন? মদ নেই। শুধু কি তাই, আইয়ুব খানের সাথে শেখ সাহেবের একটা বৈঠক ছিল, বৈঠক, যে বৈঠকের নাম ছিল মাহমুদুর রহমান কমিশন। সেই মাহমুদুর রহমান কমিশনে শেখ সাহেব ঘোষণা দিয়েছিলেন, যদি টেবিলের মধ্যে মদ থাকে তাহলে আমি সেখানে অংশগ্রহণ করব না। শেখ সাহেব আইয়ুব খানকে ঘোষণা দিয়েছিলেন, টেবিলে মদ থাকলে আমি অংশগ্রহণ করব না। আমি বিশ্বাস করি যার পিতা মদ অবৈধ ঘোষণা করেছেন, নিষেধ করেছেন, তার কন্যা বাংলাদেশের মদকে বৈধ করতে পারে না। যার দাদা মদকে ঘৃণা করেছেন, তার নাতি মদকে বৈধ ঘোষণা করতে পারে না। এই মদের চক্রান্ত তারা করে, যারা পরিমলের ভক্ত, শেখ সাহেবের ভক্তরা মদের আইন পাস করে না, শেখ হাসিনার ভক্তরা মদের আইন পাস করতে পারে না। এটা পরিমলের ভক্ত এই মদের আইন পাস করতে চায়। যারা শেখ সাহেবের সৈনিক, আমি তাদেরকে বলবো, আপনার নেতা যেই কাজ করেছে আপনার রাস্তা নেওয়া করুন, যে আমার নেতা বলছেন মদের আইন বাংলাদেশে চলবে না, আমরা হতে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন মদকে নিষেধ করেছেন, ইসলাম মদ ঘোষণা করেছেন। আমার নবীর হাদিস, যারা মদ বানায়, যারা মদ বিক্রি করে, যারা মদ বহন করে, যারা মদ পান করে, যারা মদ পরিবেশন করে, সবার উপর আল্লাহর লানত। যারা আমরা আল্লাহ সৈনিক আছি, আমার নবী সৈনিক আছি, যে মদকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন, আল্লাহ রাসূলের সৈনিকরা দুনিয়াতে চিন্তা থাকবে সেই মদের আইন পাস করে দেওয়া হবে। আজকে ধর্মীয় শিক্ষা সংকোচন করার চক্রান্ত করতেছে। আসলে ধর্মীয় শিক্ষার সংকোচন নয়, ধর্মীয় শিক্ষাকে বন্ধ করার চক্রান্ত করতেছে। ৯৩% মুসলমানদের দেশে ধর্মীয় শিক্ষা বন্ধ করার যে চক্রান্ত করতেছেন, এই চক্রান্তকে বন্ধ করুন। যদি আপনি চক্রান্ত বন্ধ করতে না পারেন, তাহলে বাংলাদেশের জনগণ ক্ষিপ্ত হবে, আন্দোলন করবে, সংগ্রাম করবে। অবশ্যই সর্বস্তরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমার ধর্মীয় শিক্ষা বন্ধ আর সেখানে দারুণী শিক্ষাকে স্থাপন করার চক্রান্ত করতেছে। আমরা বিশ্বাস করি আমাদের স্রষ্টাকে, আমরা আদম থেকে আমাদের প্রভু আদম দারুণ ধ্বজাধারী, অবৈজ্ঞানিক, অযৌক্তিক, অদার্শনিক হাজারো বিজ্ঞানীরা যা অস্বীকার করছে, বিবর্তনবাদের থিওরি অস্বীকার করেছে, সেই বিবর্তনবাদের পচা থিওরি আজকে 9-10 থেকে শুরু হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো মানুষকে নাস্তিক বানাবার চক্রান্ত চলতেছে। এই মানুষকে নাস্তিক বানাবার যে চক্রান্ত চলতেছে, বাংলাদেশের ৯২% নয়, তার চেয়ে বেশি মানুষ ধার্মিক। এই ধার্মিকরা দারুণের এই পচা ধ্বজাধারী অবিজ্ঞানিক কোন থিওরি বাংলাদেশে চলতে দেবে না ইনশাআল্লাহ। আমরা চাই বাংলাদেশের ওলামায়ে কেরাম যারা কারাগারে আছে,
তাদের মুক্তি করা হোক। বাংলাদেশের কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করা হোক। সেটা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বাংলাদেশের উপরে আঙ্গুল তুলছে, বাংলাদেশকে ধ্বংস করার চক্রান্ত করছে। তাদেরকে চিহ্নিত করে এই বাংলাদেশ থেকে চিরতরে বিদায় দেওয়া হোক। ভোটের সুস্থ পরিবেশ ফিরিয়ে দেওয়া হোক। যদি আওয়ামী লীগ সরকার দুর্নীতি বন্ধ করতে ব্যর্থ হয়, মদের আইন বন্ধ করতে যদি ব্যর্থ হয়, যদি আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ফিরাতে ব্যর্থ হয়, আমরা আহ্বান করছি, বিশ্বের সামনে আজকে আহ্বান করেছেন, মহাসাহসে জানিয়ে দিয়েছেন, যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে আমরা আঙ্গুল এমন আন্দোলন সৃষ্টি করবো, এমন আগুন জ্বালিয়ে দেবো, ভবিষ্যতে আপনাদের ডাক দেওয়া হয়, সবাই আসার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমাবেশ সাথী বন্ধুগণ,